আমি টাকার লোভে সুন্দরী মেয়ে হয়েও একটা পাগল লোককে বিয়ে করেছিলাম, কিন্তু বাসর রাতে সে এমন আচরণ করলো যেটা দেখে আমি ভয় পেয়ে গেলাম। যে ভুলটা আমি টাকার লোভে করেছিলাম, সেই ভুলের শাস্তি আমি বাসর রাতেই পেতে শুরু করি। আমি জানতাম আমি কি করতে যাচ্ছি। সবাই আমাকে থামাতে চেয়েছিল, মা, খালা, এমনকি আমার ছোট বোনও। তারাও বলেছিল, একটা পাগল ছেলেকে বিয়ে করে তুমি সুখী হতে পারবা না। কিন্তু আমি শুনিনি, কারণ একটাই, টাকা। ছেলেটার নাম ছিল রায়হান। শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ীদের একজন তার বাবা। বিশাল বাড়ি, গাড়ি, চাকর বাকর, কোনো কিছুর অভাব নেই। শুধু একটাই সমস্যা, রায়হান নাকি স্বাভাবিক না। লোকজন বলতো সে কখনো হেসে ওঠে, একা একা কথা বলে, আবার কখনো কয়েকদিন কারোর সাথে কথা বলে না। কেউ কেউ তো সরাসরি বলতো সে পাগল। আমি এসব শুনেও গুরুত্ব দেইনি। আমার মাথায় তখন শুধু একটাই চিন্তা, এই বিয়ে মানে আমার জীবন সেট। বিয়েটা খুব জাঁকজমক ভাবেই হলো। সবাই আমাকে দেখছিল ঈর্ষার চোখে। সুন্দরী মেয়েটা কত ভাগ্যবতী, এমন কথা কানে আসছিল বারবার। কিন্তু তারা জানতো না আমি কি দামে এই ভাগ্য কিনছি। বাসর রাত, আমাকে একটা বিশাল ঘরে বসিয়ে রাখা হলো। পুরো ঘরটা ফুল দিয়ে সাজানো, বিছানার চারপাশে লাল গোলাপ, সুগন্ধে পুরো ঘর ভরে গেছে। আমার বুকের ভেতর ধুকপুক করছিল। আমি ভাবছিলাম, ঠিক আছে, ছেলেটা একটু অদ্ভুত হতেই পারে, কিন্তু পাগল হলো মানুষ তো, হয়তো সব ঠিক হয়ে যাবে। হঠাৎ দরজা খুললো, রায়হান ঢুকলো। আমি প্রথমবার ওকে এত কাছে থেকে দেখলাম। অদ্ভুত শান্ত একটা মুখ, চোখ দুটো খুব গভীর, যেন ভেতরে কিছু লুকানো আছে। সে ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালো, কিন্তু যা হলো এরপর আমি জীবনে কখনো কল্পনাও করিনি। সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হঠাৎ ফিসফিস করে বলল, তুমি এখানে কেন এসেছো? আমি একটু থমকে গেলাম। বললাম, আমি আমি তোমার স্ত্রী। সে হঠাৎ জোরে হেসে উঠল। হাসিটা ছিল অদ্ভুত, ঠান্ডা, কেমন যেন গা ছমছম করা। তারপর সে আমার খুব কাছে এসে বলল, স্ত্রী? তুমি কি জানো, এই ঘরে এর আগে আরো 3জন স্ত্রী এসেছিল। আমার বুক কেঁপে উঠল। কি বলছো তুমি? আমি কাপা গলায় বললাম। সে হঠাৎ চুপ হয়ে গেল। তারপর দরজার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, ওরা কেউ টিকতে পারেনি। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। মনে হলো ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেছে। আমি বললাম, মানে, তারা কোথায় গেছে? সে কোনো উত্তর দিল না, বরং হঠাৎ ঘরের কোণের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, চুপ, ওরা শুনতে পাবে। আমি ভয়ে ঘুরে তাকালাম, কিন্তু সেখানে কেউ নেই। আবার যখন রায়হানের দিকে তাকালাম, আমি দেখলাম সে হাসছে। কিন্তু সে হাসির মধ্যে এমন কিছু ছিল যা দেখে আমার মনে হলো আমি ভয়ঙ্কর একটা ফাঁদে পা দিয়ে ফেলেছি। ঠিক তখনই বিছানার নিচ থেকে খুব আস্তে একটা শব্দ আসলো, টক টক। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি ধীরে ধীরে নিচের দিকে তাকাতে যাচ্ছিলাম। রাতে আমি বুঝেছিলাম আমি শুধু একটা ভুল বিয়ে করিনি, আমি নিজেকে একটা ভয়ঙ্কর রহস্যের মধ্যে বন্দী করে ফেলেছি। ঠক ঠক শব্দটা আবার হলো। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। বুকের ভেতর ধড়ফড়ানি এত জোরে হচ্ছিল, মনে হচ্ছিল রায়হানও শুনতে পাচ্ছে। আমি ধীরে ধীরে বিছানার দিকে তাকালাম। রায়হান তখনও একইভাবে দাঁড়িয়ে, ঠোঁটে সে অদ্ভুত হাসি। সে আস্তে করে বলল, ওরা খুব লাজুক, তুমি ডাকলেই বের হবে না, একটু কাছে যাও। আমি যেন নিজের ইচ্ছায় নয়, কারণ নিয়ন্ত্রণে এগোতে লাগলাম। পা দুটো কাঁপছিল, তবুও থামাতে পারছিলাম না। বিছানার এক কোণে বসে ধীরে ধীরে নিচে তাকালাম। অন্ধকার, একেবারে গাঢ় কালো অন্ধকার। আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ আবার শব্দ, এবার একটু কাছ থেকে ঠক। আমার মনে হলো ঠিক আমার চোখের সামনেই কেউ বা কিছু নড়ছে। আমি সাহস করে নিচে একটু ঝুঁকলাম। আর তখনই আমার চোখে পড়লো একটা হাত, একটা শুকনো ফ্যাকাশে হাত, বিছানার নিচ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে। আমি চিৎকার করে উঠলাম, আ! পেছনে হোঁচট খেয়ে পড়ে গেলাম। কিন্তু যখন আবার তাকালাম, কিছুই নেই। হাতটা নেই, শব্দও নেই, সবকিছু যেন স্বাভাবিক। আমি হাঁপাতে হাঁপাতে রায়হানের দিকে তাকালাম। সে এবার আর হাসছে না, বরং একদম গম্ভীর হয়ে বলল, দেখলে? আমি কাপা গলায় বললাম, ওটা কি ছিল? সে একটু চুপ করে থেকে বলল, ওরা যেতে চায় না। আমার মাথা ঘুরে উঠল। কে ওরা? আমি প্রায় কেঁদে ফেলেছিলাম। রায়হান আমার দিকে এগিয়ে এসে খুব নিচু গলায় বলল, যারা আমার স্ত্রী হয়ে এসেছিল। আর
আর কখনো এই বাড়ি থেকে বের হতে পারিনি। আমার শরীর অবশ হয়ে গেল। তুমি কি বলছো এসব? আমি চিৎকার করে উঠলাম। সে হঠাৎ রেগে গেল, চোখ দুটো লাল হয়ে উঠল। চুপ! সে গর্জে উঠল। তারা শুনে ফেলবে। ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। আমার মনে হচ্ছিল সত্যিই কেউ আমাদের কথা শুনছে। আমি কাঁপতে কাঁপতে বললাম, আমি এখানে থাকবো না, আমি এখনই চলে যাব। আমি দরজার দিকে দৌড়াতে গেলাম, কিন্তু দরজাটা খুলল না। আমি বারবার চেষ্টা করলাম, কিন্তু দরজা বাইরে থেকে লক করা। আমি পিছনে ফিরে তাকালাম। রায়হান ধীরে ধীরে বিছানার দিকে হাঁটছে। তারপর সে নিচু হয়ে বিছানার নিচে তাকিয়ে বলল, আজ নতুন একজন এসেছে, তোমরা খুশি তো? আমার বুকের ভেতর কেমন করে উঠল। হঠাৎ বিছানার নিচ থেকে একসাথে কয়েকটা ক্ষীণ কণ্ঠ ভেসে এলো। খুশি! আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, মাটিতে বসে পড়লাম। আমার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছিল, আমি কি সত্যি একটা পাগল লোককে বিয়ে করেছি, নাকি এমন কারো ঘরে এসেছি যে পাগল না, বরং কিছু লুকিয়ে রেখেছে। ঠিক তখনই রায়হান ধীরে ধীরে আমার দিকে ঘুরে দাঁড়ালো। তার চোখে এবার অন্যরকম একটা দৃষ্টি। সে বলল, তুমি যদি এখান থেকে বের হতে চাও তাহলে একটা কাজ করতে হবে। আমি কাপা গলায় বললাম, কি কাজ? সে খুব আস্তে বলল, আগামীকাল রাতের আগে তোমাকে জানতে হবে এই বাড়ির লুকানো ঘরটা কোথায়। আমার শ্বাস বন্ধ হয়ে এলো। আর যদি না পারো? সে থেমে গেল। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, তাহলে? সে বিছানার নিচের দিকে তাকে মুচকি হেসে বলল, তাহলে তোমাকে ওদের সাথে থাকতে হবে। আমি সেদিন বুঝেছিলাম, বাঁচতে হলে আমাকে ভয়কে পাশ কাটাতে হবে। কারণ এই বাড়িতে ভয় পেয়েই যারা হারিয়ে গেছে তাদের আর কেউ খুঁজে পায়নি। সারা রাত আমি ঘুমাতে পারিনি। রায়হান কখন ঘুমিয়েছে, কখন জেগে উঠেছে আমি বুঝতেই পারিনি। শুধু একটা বিষয় খেয়াল করেছিলাম, সে মাঝে মধ্যে ঘুমের মধ্যেই কারোর সাথে কথা বলছিল, খুব আস্তে, যেন কেউ তার পাশে বসে আছে। আর মাঝে মাঝে সে হেসে উঠছিল। ভোর হতে আমি উঠে পড়লাম। আমার মাথায় তখন শুধু একটাই চিন্তা, লুকানো ঘরটা খুঁজে বের করতে হবে। না হলে আমি হয়তো এখান থেকে কখনো বের হতে পারবো না। এই বাড়িটা বাইরে থেকে যতটা সুন্দর, ভেতরে ততটাই অদ্ভুত। লম্বা করিডোর, দেয়ালে পুরনো ছবির সারি, আর অদ্ভুত এক নীরবতা। আমি ধীরে ধীরে হাঁটছিলাম। হঠাৎ একটা ছবির সামনে এসে থামলাম। একটা পারিবারিক ছবি, রায়হান, তার বাবা মা, আর পাশে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। মেয়েটা খুব সুন্দর, কিন্তু তার চোখে কেমন যেন ভয় লুকানো। আমি একটু ঝুঁকে ছবিটা ভালো করে দেখলাম। হঠাৎ আমার মনে হলো, এই মেয়েটাকে আমি কোথাও দেখেছি। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো। ও প্রথম স্ত্রী ছিল। আমি ঘুরে তাকালাম। একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছেন, হয়তো বাড়ির কাজের লোক। আমি কাপা গলায় বললাম, ও কোথায় এখন? মহিলা একটু চুপ করে থেকে বললেন, কেউ জানে না। তার কণ্ঠে এমন কিছু ছিল যেটা শুনে আমার শরীর কেঁপে উঠল। আমি জিজ্ঞেস করলাম, এই বাড়িতে কি কোনো লুকানো ঘর আছে? মহিলা হঠাৎ চুপ হয়ে গেলেন। তারপর চারপাশে তাকিয়ে খুব আস্তে বললেন, এখানে যা দেখেন তার বাইরেও অনেক কিছু আছে, কিন্তু সেসব জানার চেষ্টা করা ভালো না। আমি বললাম, আমাকে জানতে হবে, না হলে আমি বাঁচবো না। মহিলা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, সিঁড়ির নিচে একটা দরজা আছে, কিন্তু সেটা কখনো খোলার চেষ্টা করবেন না। আমার বুক ধড়ফড় করতে লাগলো। সিঁড়ির নিচে? আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। দ্রুত সিঁড়ির দিকে এগিয়ে গেলাম। সিঁড়ির নিচে সত্যি একটা ছোট দরজা ছিল, পুরনো, ধুলো জমে আছে, যেন অনেকদিন কেউ স্পর্শ করেনি। দরজায় একটা তালা ঝুলছে। আমি হাত বাড়িয়ে তালাটা ধরলাম। হাত কাঁপছিল। মনে হচ্ছিল এই দরজার ওপাশে সব প্রশ্নের উত্তর আছে। ঠিক তখনই আমার কানে খুব আস্তে একটা শব্দ এলো, খুলে ফেলো। আমি চমকে উঠলাম। চারপাশে তাকালাম, কেউ নেই। আবার সেই কণ্ঠ, আমাদের বের করো। আমার গা শিউরে উঠল। এই কণ্ঠটা ঠিক সেই কণ্ঠের মতো যেটা আমি গত রাতে শুনেছিলাম। বিছানার নিচ থেকে আমি ধীরে ধীরে তালাটা খোলার চেষ্টা করলাম। অদ্ভুতভাবে তালাটা খুলে গেল। আমি দরজাটা ঠেলে খুললাম। ভেতরটা অন্ধকার, পুরো অন্ধকার। একটা ঠান্ডা বাতাস মুখে এসে লাগলো। আমি সাহস করে ভেতরে ঢুকলাম। হাত দিয়ে দেয়াল ছুঁয়ে এগুতে লাগলাম। হঠাৎ আমার পা কোনো কিছুর সাথে ঠেকে গেল। আমি নিচে তাকালাম।
আর যা দেখলাম, আমার চিৎকার বের হয়ে এলো। মাটিতে ছড়িয়ে আছে কয়েকটা পুরনো শাড়ি, আর তাদের পাশে কিছু গয়না, একদম বিয়ের গয়নার মতো। আমার হাত কাঁপতে লাগলো। আমি ধীরে ধীরে একটা গয়না তুলে নিলাম। ঠিক তখনই পেছন থেকে দরজাটা ধড়াম করে বন্ধ হয়ে গেল। আমি ঘুরে দৌড় দিলাম, কিন্তু দরজা খুলছে না। আমি চিৎকার করতে লাগলাম, কেউ আছেন? দরজা খুলুন। ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে এলো, এখন আর বের হওয়ার পথ নেই। আমি জমে গেলাম, ধীরে ধীরে পিছনে তাকালাম। অন্ধকারের ভেতর কয়েকটা ছায়া দাঁড়িয়ে আছে, আর তাদের মধ্যে একজন সামনে এগিয়ে এসে বলল, তুমি দেরি করে ফেলেছ। সেই অন্ধকার ঘরে দাঁড়িয়ে আমি বুঝেছিলাম, সব গল্পের শেষে মৃত্যু থাকে না, কিছু গল্পের শেষে থাকে আটকে থাকা। আমি পেছনে সরে যেতে চাইলাম, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে। অন্ধকারের ভেতর দাঁড়িয়ে থাকা ছায়াগুলো ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। একজন, দুজন, তিনজন, মেয়েরা, সবাই বিয়ের শাড়ি পরা, কারো শাড়ি ছেঁড়া, কারো গয়না নেই, কারো চোখে ফাঁকা দৃষ্টি। আমার গলা শুকিয়ে গেল। তো তোমরা? কথাটা শেষ করতে পারলাম না। সামনের মেয়েটা একটু এগিয়ে এলো, তার মুখটা দেখে আমার বুক কেঁপে উঠল। এই মেয়েটাই সেই ছবির মেয়ে। সে খুব শান্ত গলায় বলল, হ্যাঁ, আমরাই, যারা একসময় এবারের বউ ছিলাম। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। তোমরা এখানে কেন? আমি ফিসফিস করে বললাম। সে একটু হাসলো, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ নেই, কারণ আমরা বের হতে পারিনি। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। রায়হান, সে কি তোমাদের? মেয়েটা হাত তুলে আমাকে থামিয়ে দিল। না, রায়হান কাউকে মারে না। আমি হতবাক হয়ে গেলাম। তাহলে? আমি প্রায় চিৎকার করে উঠলাম। মেয়েটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এসে বলল, এই বাড়িটাই আসল সমস্যা। আমার চারপাশটা আরো ঠান্ডা হয়ে গেল। এই বাড়ি মানুষকে ছাড়ে না। আমার গা শিউরে উঠল। মানে? আমি কাপা গলায় বললাম। আরেকজন মেয়ে এবার সামনে এলো, তার চোখ দুটো লালচে, ক্লান্ত। সে বলল, আমরা প্রথমে ভেবেছিলাম রায়হান পাগল, কিন্তু আসলে সে একা না। সে সব জানে, সব দেখে। আমার মাথা ঘুরে উঠছিল। সে আমাদের বাঁচাতে চেয়েছিল, প্রথম মেয়েটা আবার বলল, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করেনি। আমি স্থির হয়ে গেলাম। রায়হানের সে কথাগুলো মনে পড়ল। তুমি যদি বের হতে চাও তাহলে লুকানো ঘরটা খুঁজে বের করো। তাহলে সে আমাকে ভয় দেখাচ্ছিল না, সে আমাকে বাঁচাতে চাইছিল। আমি কাপা গলায় বললাম, তাহলে এখন আমি কি করব? মেয়েটা আমার চোখের দিকে তাকিয়ে বলল, এখনো সময় আছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। কিসের সময়? সে ধীরে ধীরে বলল, এই ঘরের ভেতরে একটা জিনিস আছে, যেটা ভাঙতে পারলে তুমি মুক্তি পাবে। আমি চারপাশে তাকালাম। কি জিনিস? মেয়েটা অন্ধকারের এক কোণের দিকে আঙুল দেখালো। ওখানে। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে একটা পুরনো কাঠের বাক্স পেলাম। বাক্সটা বন্ধ, কিন্তু ভেতর থেকে হালকা একটা শব্দ আসছে, যেন কেউ শ্বাস নিচ্ছে। আমার হাত কাঁপছিল। এটার ভেতরে কি? আমি জিজ্ঞেস করলাম। পেছন থেকে মেয়েটার কণ্ঠ এলো, এইবারের আসল রহস্য। আমি ধীরে ধীরে বাক্সটা খুললাম। ঢাকনা উঠতেই আমি যা দেখলাম তাতে আমার পুরো শরীর জমে গেল। ভেতরে একটা আয়না, কিন্তু আয়নাটা স্বাভাবিক না। আমি নিজের প্রতিচ্ছবি দেখলাম না, বরং দেখলাম আমি এই ঘরেই দাঁড়িয়ে আছি, কিন্তু আমার চোখ দুটো ফাঁকা। আর আমি ধীরে ধীরে অন্যদের মতো হয়ে যাচ্ছি। আমি তাড়াতাড়ি বাক্সটা বন্ধ করতে চাইলাম, কিন্তু পারলাম না। আয়নাটা যেন আমাকে টেনে নিচ্ছে। ঠিক তখনই পেছন থেকে রায়হানের কণ্ঠ ভেসে এলো, ওটা ভেঙে ফেলো। আমি চমকে ঘুরে তাকালাম। রায়হান দরজার কাছে দাঁড়িয়ে আছে। তার চোখে আর সে পাগলামি নেই, বরং ভয়, সত্যিকারের ভয়। সে আবার চিৎকার করে বলল, দ্রুত, না হলে তুমি আর ফিরতে পারবে না। আমার হাত কাঁপছিল। আমি জানতাম এই একটা সিদ্ধান্তই আমার সবকিছু ঠিক করবে, অথবা শেষ করে দেবে। আমি আয়নাটা তুলে ধরলাম, আর ঠিক তখনই অন্ধকারের সব মেয়েরা একসাথে চিৎকার করে উঠল, ভেঙো না। আমার বুক থেমে গেল। একদিকে রায়হান, অন্যদিকে তারা। আমি কাকে বিশ্বাস করব? কিছু সিদ্ধান্ত এমন হয় যেটা নেওয়ার পর আর কখনো আগের জীবনে ফেরা যায় না। সেদিন আমি ঠিক তেমন একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। ঘরটা নিস্তব্ধ। একদিকে রায়হান, তার চোখে তাড়াহুড়ো, ভয় আর অদ্ভুত এক অসহায়তা। অন্যদিকে দাঁড়িয়ে থাকা মেয়েগুলো, তাদের চোখে অনুনয়, ভেঙো না। তারা একসাথে বলল। আমার হাত কাঁপছিল।
আমি আয়নাটার দিকে তাকালাম। ভেতরে আমি, কিন্তু সে আমি যেন আমি না। চোখ ফাঁকা, মুখে কোনো অনুভূতি নেই, ঠিক তাদের মতো। হঠাৎ আমার মনে একটা প্রশ্ন জাগলো, যদি আয়নাটা ভেঙে ফেলি তাহলে কি সত্যিই মুক্তি পাবো, নাকি ওদের মতো আমিও হারিয়ে যাব? আমি ধীরে ধীরে রায়হানের দিকে তাকালাম। সে বলল, আমি কাউকে বাঁচাতে পারিনি, কিন্তু তোমাকে পারতেই হবে। বিশ্বাস করো, ওরা যা বলছে সব সত্য না। আমি কেঁপে উঠলাম, তাহলে ওরা এখানে কেন? আমি জিজ্ঞেস করলাম। রায়হান কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর খুব নিচু গলায় বলল, কারণ ওরা নিজেরাই থাকতে চেয়েছে। আমার বুক কেঁপে উঠল। আমি মেয়েগুলোর দিকে তাকালাম। এটা মিথ্যা, একজন চিৎকার করে উঠল। সে তোমাকে ঠকাচ্ছে। আরেকজন বলল, আমরা বের হতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। রায়হান মাথা নাড়ল। পারতে, যদি আয়নাটা ভেঙে ফেলতে। আমার মাথার ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছিল। দুপাশেই সত্য, আবার দুপাশেই মিথ্যা মনে হচ্ছে। ঠিক তখনই আয়নাটার ভেতরের আমি হঠাৎ নড়ল। সে ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে হাসলো, একটা ঠান্ডা শূন্য হাসি, আর খুব আস্তে বলল, এখানেই থাকো। আমার শরীর কেঁপে উঠল। হঠাৎ আমি বুঝে গেলাম, এই আয়নাটাই আসল ফাঁদ। এটা কাউকে জোর করে আটকে রাখে না, বরং ধীরে ধীরে তাকে নিজের মতো বানিয়ে নেয়। যে একবার এটা আটকে যায়, সে আর বাইরে যেতে চায় না। আমি দাঁত চেপে ধরলাম। রায়হান চিৎকার করে উঠল, এখনই। আমি আর দেরি করলাম না। পুরো শক্তি দিয়ে আয়নাটা মাটিতে আশ্রে ফেললাম। ঝনঝন শব্দে আয়নাটা ভেঙে গেল। এক মুহূর্তের জন্য পুরো ঘর কেঁপে উঠল। চারপাশে ঠান্ডা বাতাস ঘুরে উঠল। মেয়েগুলো একসাথে চিৎকার করে উঠল, না। তারপর এক এক করে তারা মিলিয়ে যেতে লাগলো। কেউ কাঁদছিল, কেউ চুপচাপ তাকিয়েছিল। শেষে শুধু সেই প্রথম মেয়েটা দাঁড়িয়ে রইল। সে আমার দিকে তাকিয়ে খুব আস্তে বলল, তুমি পারলে, আমরা পারিনি। তারপর সেও মিলিয়ে গেল। ঘরটা হঠাৎ একদম ফাঁকা হয়ে গেল। আমি হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে রইলাম। রায়হান ধীরে ধীরে আমার কাছে এলো, তার চোখে পানি। তুমি তুমি সত্যিই পারলে, সে ফিসফিস করে বলল। আমি কিছু বললাম না, শুধু দরজার দিকে তাকালাম। দরজাটা এবার নিজে থেকেই খুলে গেল। পরদিন সকাল, আমি সেই বাড়ি ছেড়ে চলে আসি। কেউ আমাকে আটকায়নি, রায়হানও না। যাওয়ার আগে সে শুধু একটা কথাই বলেছিল, সবাই ভাবে আমি পাগল, কিন্তু সত্যিটা কেউ জানে না। আজ অনেক বছর কেটে গেছে, আমি আর কখনো সেই বাড়িতে ফিরে যাইনি। কিন্তু মাঝে মাঝে ঘুম ভাঙার আগে, ঠিক সেই মুহূর্তে, আমি এখনো দেখি একটা আয়না, ভাঙা আয়না, আর তার ভেতরে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে আমি না, কিন্তু আমার মতোই দেখতে। আর সে খুব আস্তে হাসে। তুমি ভেবেছ তুমি বের হয়ে গেছ? আমার ঘুম ভেঙে যায়, ঘামতে থাকি। আর তখনই বুঝছি, কিছু গল্প শেষ হয় না, শুধু অন্য একটা জায়গায় শুরু হয়। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।